প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা শুনছেন খাতুন। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই আসরে আছেন তিনি তৃষিয়া নাশতারান, যার সাথে আমরা গত সপ্তাহে কথা বলেছি, আজকেও বলছি। আসলে গত সপ্তাহেরই আমাদের অনেক অনেক কথা ছিল, যে আমরা আবারও বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। শুনতে থাকুন খাতুন। আমরা কথা বলছিলাম যে শুধুমাত্র নারীর জন্য যে জনপরিবহনের আলোচনা চলছে, যে শুধুমাত্র নারীর জন্য বাস, ওমেন অনলি বাস, যেখানে নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর, নারী হেল্পার, বা যে বাসগুলো শুধুমাত্র নারীদের জন্য নিবেদিত থাকবে, ডেডিকেটেড ফর উমেন। তো এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা খবর মনে হয়েছে। যদিও এটা প্রথমবার যে এমন ভাবা হচ্ছে তা না, এর আগেও আমরা দেখেছি যে শুধুমাত্র নারীর জন্য গণপরিবহনের কথা আগে চিন্তা করা হয়েছে। এটা আমার কাছে এই কারণে ইন্টারেস্টিং মনে হয়েছে, বিভিন্ন কারণ আছে, যে কেন শুধুমাত্র নারীর জন্য একটা আলাদা জায়গা চিন্তা করা হয়। মানে নারী তো শুধু একটা শরীর না, তার মন আছে, তার চিন্তা আছে, এবং তার শারীরিক পরিসরের বাইরেও তার একটা জগৎ আছে। আমি যদি নারীকে শারীরিকভাবে একটা জায়গায় বন্দি করে ফেলি, তার মানে কিন্তু এই না যে নারীর প্রতি পুরুষের কিংবা সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আমরা তাকে শারীরিকভাবে তার ভালনারেবিলিটি প্রোটেক্ট করার চেষ্টা করছি, যেটা কিনা ভীষণ রকমের একটা ভয়ের প্রতিক্রিয়া আমার মনে হয়। যে নারী ভয় পায় যে আমি পুরুষের সামনে, পুরুষের সঙ্গে আমি নিরাপদ না। সেই চিন্তা থেকেই তো আসলে শুধুমাত্র নারীর জন্য একটা, মানে জনপরিসরে নারীর জন্য, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে খুবই দুঃখজনক। প্রথমত এখানে দুইটা অনুমানের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। প্রথম অনুমান হচ্ছে যে পুরুষ বিপজ্জনক, পুরুষকে বিশ্বাস করা যাবে না, পুরুষ ভয়ঙ্কর। এই ভাবনাটা কিন্তু খুবই দুঃখজনক, কারণ আমরা এমন অনেক পুরুষের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। আমাদের বাবা, ভাই, আমাদের বন্ধু, জীবনসঙ্গী, যারা আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, আমাদেরকে বড় করেছে, আমাদের পাশে থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গেছে। এখন যদি আমাদেরকে এটা প্রচার করতে হয় যে পুরুষ মাত্রই হচ্ছে ক্ষতিকর, পুরুষ মাত্রই ভয়ঙ্কর, পুরুষকে বিশ্বাস করা যাবে না, পুরুষ মানুষ না, এটা ভীষণ দুঃখজনক। এটা হওয়া উচিত না। এটা আমাদেরকে আসলে অনেক শতাব্দী পিছনে নিয়ে যাবে সভ্যতার জায়গা থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি নারী মাত্রই নিরাপদ, সকল নারীর জন্য নিরাপদ। এই অনুমানের উপর ভিত্তি করে নারী কেন্দ্রিক এক একটা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কেন আমরা ভাববো যে নারী সহিংসতায় সক্ষম না, নারী কাউকে হয়রানি করতে সক্ষম না, বা যৌন হয়রানি না হোক, অন্য কোনো ধরনের দুর্ঘটনা, অন্য কোনো ধরনের অশান্তি, অন্য কোনো ধরনের দ্বন্দ্ব সেখানে তৈরি হতে পারে না? তো এটা না এক ধরনের ইউটোপিয়ান এক ধরনের অনুমান আমার মনে হয়, যেটা বাস্তবতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে আনতে চেষ্টা করে বলে আমার আশঙ্কা। মানে আমাদেরকে মূল জায়গা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কারণ মূল জায়গাটা কোথায়? মূল জায়গা হচ্ছে যে নারী পুরুষের সহাবস্থান হুমকির মুখে। যে কারণটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে নারী এগিয়ে যাচ্ছে কিন্তু পুরুষের দৃষ্টিভঙ্গি সেভাবে আগানো হচ্ছে না। এটা তো সচেতনভাবেই করতে হবে, পরীক্ষা থেকে, পরিবার থেকে হোক, স্কুল থেকে হোক, কর্মক্ষেত্র থেকে হোক, সচেতনভাবে এই জিনিসগুলো প্রচার করতে হবে। সেটা হচ্ছে না, পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। একটা ছেলে যখন পুরুষ হয়ে উঠছে, যখন বাস্তব জগতে পা রাখছে, তখন নারীকে সে যেভাবে কল্পনা করে এসেছে নারীকে সেভাবে পাচ্ছে না, এবং ওই হতাশা থেকে নারীর প্রতি সে বিরূপ মনোভাব তৈরি করছে এবং বিদ্বেষমূলক আচরণ করছে। কিন্তু তারা তো আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু আমরা পুরুষকে প্রতিপক্ষ হিসেবে তো চাচ্ছি না। আমরা পুরুষতান্ত্রিক সমাজের নির্মূল চাই, আমি অন্তত পক্ষে চাই। কিন্তু পুরুষতান্ত্রিক তো শুধুমাত্র পুরুষের না, পুরুষতান্ত্রিকতার কিন্তু কোনো জেন্ডার নাই। নারীও পুরুষতান্ত্রিক হতে পারে, এবং একজন পুরুষও পুরুষতান্ত্রিকতা দ্বারা এভাবেই ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমরা ভাবছি যে পুরুষ বিপজ্জনক, এটা কি পুরুষের ক্ষতি না? অবশ্যই। পুরুষ কি প্রেম চায় না? পুরুষ কি ভালোবাসা চায় না, যত্ন চায় না? আমরা যদি তাকে দানব হিসাবে কল্পনা করে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিই, তাহলে কিভাবে এই বন্ধুত্ব, এই সৌহার্দ্য, এই জিনিসগুলো, এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হবে? বাহ, খুব সুন্দর বললেন কিন্তু আপনি। তো যদি আমরা একটা আলাদা বাস নারীর জন্য নির্ধারণ করি এবং সমাজকে বুঝাই, নারীকে বুঝাই যে যদি আপনি আলাদা বাসে না ওঠেন আপনি নিরাপদ না, তাহলে এটা আমাদের সঠিক বার্তা বোধহয় দেবে না। সেখান থেকে যখন নারী ঘরে ফিরবে, ঘরে ফিরে যদি সে সহিংসতার মুখে পড়ে,
আপনি সেটা প্রতিরোধ করবেন কিভাবে? ঘরের পুরুষের তো আপনি দৃষ্টিভঙ্গি বদলাননি। কর্মক্ষেত্রে যখন যাচ্ছে, যখন সে পুরুষ সহকর্মীর সঙ্গে কাজ করছে এবং বৈষম্যের শিকার হচ্ছে, সেখানে আপনি তাকে কিভাবে বিচ্ছিন্ন তার করবেন? মানে এই বিচ্ছিন্নতা কি আসলে সম্ভব? এটা কি একদম তাই, বাস্তবসম্মত? খুব সুন্দর বললেন। তার মানে শুধু বাসের পথটুকুকে আমরা হ্যাঁ, তাকে নিরাপদ করছি, হ্যাঁ, কিন্তু তাকে ঘরে বা কর্মক্ষেত্রে আমি নিরাপদ কিভাবে হ্যাঁ, করব, সেখানেই আমরা আসলে হ্যাঁ, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা আমরা ঘটাতে পারি, আমরা সেই হ্যাঁ। দিকে বরঞ্চ আমাদের নজরটা বেশি দিতে পারি। সেটাই। আমাদের আসলে লক্ষ্যটা কি? হুম। লক্ষ্যটা তো হচ্ছে আমাদের বলতে আমি বোঝাবো যে একজন নারীবাদী সংগঠক হিসেবে আমি তো চাইবো সমতা। সহাবস্থানের জন্য মুখোমুখি আনতে হবে এবং কঠিন প্রশ্নগুলো করতে পারতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো একসঙ্গে করার চেষ্টা করতে খোঁজার চেষ্টা করতে হবে এবং কোন জায়গায় কার কি শেখার আছে, সবারই শেখার আছে। সবারই শেখার আছে। একসাথে থাকতে হলে আমরা কি শিখতে চাই, কি পরিবর্তনগুলো আনতে চাই, একসাথে মিলে মতামত তৈরি করে যেন আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি, ওই পরিবেশটা এখানে দরকার। না হলে বাংলাদেশ কিন্তু পরিচিত একটা ক্লাসিক পেট্রিয়ার্কি হিসেবে, যেখানে নারী পুরুষের জায়গা সবসময় আলাদা ছিল। যে দেখা যায় যে দাওয়াতে গেলে নারীদেরকে শোবার ঘরে বা রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়, পুরুষেরা হচ্ছে গিয়ে বসার ঘরে। হ্যাঁ, আঙিনায় বসে বা বসার ঘরে বসে তারা রাজনৈতিক আলাপ করেন, খেলাধুলা নিয়ে আলাপ করেন, আর নারীরা অন্য জায়গায় কাজ করতে ব্যস্ত থাকেন। তো সেখান থেকে যদি আমরা উত্তরণ চাই, তাহলে নারীদেরকে ধরে আবার একটা বাসের মধ্যে ঢুকিয়ে দিলে ওটা আসলে ঘরের ওই শোবার ঘর আর বসার ঘর আলাদা করার থেকে খুব ভিন্ন কিছু হবে না। তো এ কারণে আমার মনে হয় যে যে সমতার স্বপ্ন আমি দেখি, সেখানে বিচ্ছিন্নতার বিপরীত ন্যারেটিভটা তৈরি করা তো এই জরুরি। বিপরীত ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে আসলে আমাদের স্টেট কতটুকু সহযোগিতা করতে পারে, বা আমাদের কি কি ধরনের গোল আমরা সেট করতে পারি? স্টেটের ভূমিকা এখানে অনেক বড়, কারণ সমতার জায়গা তৈরি করার জন্য, সেটা জনপরিসরে হোক বা ব্যক্তিগত পরিসরে হোক, এটা নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠন অনেক বছর ধরেই কাজ করে আসছে। এটা নিয়ে গবেষণা হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন তৈরি করা হচ্ছে, অ্যাক্টিভিজম হচ্ছে। স্টেট, তারপরেও স্টেটের ভূমিকাটা এখানে এত বড় যে স্টেট যেই পর্যায়ে ভূমিকা রাখতে পারে, ব্যক্তি পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে সেটা আসলে সম্ভব না। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন আমি ছোট ছিলাম, যখন আমাদের শুধুমাত্র বিটিভি ছিল এবং সেখানে সরকারি বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের প্রচারণা আমরা দেখতাম, যে টিকাদান কর্মসূচি কিংবা শিশুদের যেন ভিটামিনের ঘাটতি না হয়, কোন ধরনের খাবার কিভাবে রান্না করতে হবে, যেই জিঙ্গেলগুলো আমাদের মুখে মুখে ঘুরতো এবং সেগুলোর মধ্য দিয়ে আমরা শিখতাম যে আমাদের খাদ্যাভ্যাস আমরা কিভাবে বদলাতে পারি, আমাদের হেলথ কেয়ার আমরা কিভাবে বদলাতে পারি। এটা না জিঙ্গেলের কথাই মনে একদম। পড়লো, রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো হ্যাঁ, থাকার আছে যে একদম। উপায়। হ্যাঁ, ওই যে লাল শাক খাচ্ছে বাচ্চাটা মেখে মেখে, আমি এখনো লাল শাক খাওয়ার সময় ওটা আমি চিন্তা করি। তো স্টেটের ক্ষমতাটা কিন্তু গ্রাসরুটস লেভেলে। আপনি আমি এখানে বসে শহরের গণপরিবহন নিয়ে চিন্তা করছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে একজন নারী বাজারে যেতে পারছে কিনা, জনপরিসরে সে তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে কিনা, ওইখানটায় কিন্তু স্টেট সম্প্রসারিত, তার হাত কিন্তু ওই পর্যন্ত আছে। তো কাজে আমি বলবো যে স্টেটের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা এখানে অনেক বড়। তারা যদি তাদের দৃষ্টিভঙ্গি একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে পারে এবং একদম বটম আপ অ্যাপ্রোচে, নিচে থেকে জনসম্পৃক্ত একটা আলোচনার জায়গা তৈরি করতে পারে এবং সর্বব্যাপী সার্বজনীন কিছু উদ্যোগ নিতে পারেন, যে যতদিন আমরা ক্ষমতায় আছি তখন আমরা এমন কিছু পরিকল্পনা করব যেখানে সবার চিন্তার প্রতিফলন থাকবে, সবার সংকটকে আমলে নেওয়া হবে এবং সবাই মিলে যেন আমরা সমতার দিকে এগিয়ে যেতে পারি, সেরকম একটা লক্ষ্য নিয়ে সবাই মিলে যেন আমরা আগাতে পারি। ওরকম কিছু উদ্যোগ নিলে আমার মনে হয় যে পরিবর্তনটা আরও বেশি স্পষ্ট হবে, আরও বেশি বাস্তব বান্ধব হবে, এটা আমার মনে হয়।